দ্বিতীয় দিনের ভ্লগে সবাইকে স্বাগত। তো এদিন ঘুম থেকে উঠে আমরা স্কুটি ছুটিয়ে চললাম 8 জনের ক্যাফের উদ্দেশ্যে। গতকাল রাতেও এসেছিলাম, কিন্তু বসা হয়নি, তাই আজ এলাম ব্রেকফাস্ট করতে। 8 জনের ক্যাফেতে ঢুকে মনে হবে এ যেন একদম গোয়া ছুটির আদর্শ ছবির মতো পরিবেশ। বাগানের মধ্যে কাঠের বেঞ্চ, ঝুলন্ত ল্যাম্প আর হালকা হাওয়ায় দুলতে থাকা কাপড়ের ছাউনি। এমন জায়গায় বসে সময় কাটানোটা নিঃসন্দেহে একটা অভিজ্ঞতা। ক্যাফের মধ্যে ঢুকে বুঝলাম এখানে যারা আসে বেশিরভাগই নিরিবিলি পরিবেশ, ভালো খাবারের স্বাদ নিতেই আসে। মেনুতে চোখ বুলিয়ে আমরা শাকশুকা আর অ্যাভোকাডো, পালং শাক আর শশার স্মুদি নিলাম। নাম শুনেই বোঝা যাচ্ছিল এখানে স্বাস্থ্যকর খাবারের দিকেই বেশি জোর দেওয়া হয়। অপেক্ষা করতে গিয়ে চারপাশটা একটু লক্ষ্য করলাম, কেউ বই পড়ছে, কেউ ল্যাপটপে কাজ করছে, কেউ বা কফির কাপে চুমুক দিতে দিতে আপন মনে দূরের গাছপালার দিকে তাকিয়ে আছে। খাবার এলো একটু সময় নিয়ে, কিন্তু দেখতে শুনতে দারুণ। শাকশুকার ডিমের কুসুমটা সুন্দরভাবে মিশে গেছে মশলাদার টমেটোর রসের সঙ্গে, যা একটু পাউরুটিতে চুবিয়ে খাওয়া দারুণ লাগলো। স্মুদিটা বেশ ক্রিমি আর রিফ্রেশিং, বিশেষ করে গরম গোয়ার আবহাওয়ায় একেবারে পারফেক্ট। তবে স্বাদ নিয়ে কোনো অভিযোগ নেই, বরং মনে হলো স্বাস্থ্যকর খাবারটা সত্যিই ঠিকঠাকভাবে তৈরি হয়েছে। দামের দিক থেকে বললে এটা ঠিক যে স্থানীয় ক্যাফেগুলোর তুলনায় একটু বেশি, তবে একেবারে আকাশ ছোঁয়া নয়। মানে এটা সেই ধরনের জায়গা যেখানে মাঝে মাঝে গেলে ভালো, কিন্তু প্রতিদিনের ব্রেকফাস্টের জন্য বেছে নেওয়া কঠিন হতে পারে। সব মিলিয়ে যারা শান্ত পরিবেশে বসে নিরিবিলিতে ভালো মানের খাবার খেতে চান, তাদের জন্য 8 জনের একটা দারুণ জায়গা। তবে যাদের মনে হয় ক্যাফের খাবারের থেকে স্থানীয় গোয়ানিজ দোকানের খাবার বেশি আকর্ষণীয়, তাদের জন্য বিকল্প সবসময় খোলা। আমি হয়তো আবার আসবো, কিন্তু পরের বার মেনু থেকে অন্য কিছু ট্রাই করব। ওখানে এতক্ষণ সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে হোটেলে ফিরলাম বটে, কিন্তু পেট আর মন কি এক? মন যে বড়ই বেইমান, আর মন চাইছে রস অমলেট আর পই। কালকের প্রথম দিনের 7 জন এখনো মুখে লেগে আছে। অতএব হোটেলের সামনে থেকে স্কুটি ঘুরিয়ে আবার সোজা ছুটলাম জোস বারের দিকে। জায়গাটা একেবারে শান্ত, যেন গোয়ার ব্যস্ত ট্যুরিস্ট লাইফের উল্টো মেরুতে দাঁড়িয়ে আছে। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই যে এরই মধ্যে এমন একটা স্বাদে গন্ধে ভরপুর জগৎ লুকিয়ে আছে। বসার পর মেনু হাতে নিতেই প্রথম কাজ হলো রস অমলেট আর পই অর্ডার করা। কিন্তু এখানেও দেখি শাকশুকা আছে মেনুতে। তো একবার ভাবলাম একটু আগে 8 জনাতে শাকশুকা খেয়েছি, আবার খাওয়া ঠিক হবে কিনা। তারপর মনে হলো গোয়ায় এসেছি, পরীক্ষা তো করতেই হবে। 8 জনা আর জোস বারের মধ্যে যেন দিন রাতের পার্থক্য। ওখানে চারিদিকে শিল্পের ছোঁয়া, কাঠের টেবিলের ওপর পড়ে থাকা বিদেশি বই, মাথার ওপর ঝুলছে সুন্দর ল্যাম্প, একেবারে যেন ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি জায়গা। আর এখানে চারপাশে শুধু নির্জনতা, নিঃশব্দে খাওয়া দাওয়ার আমন্ত্রণ। কোনো হই হুল্লোড় নেই, কেউ ল্যাপটপ খুলে বসে ভিড় করে নেই, কেউ খাবারের ছবি তুলে পোস্ট করছে না। এজন্য একেবারে নিজের জন্য খাওয়ার জায়গা। রস অমলেট এলো, সঙ্গে পই। প্রথম বাইটেই মন বলে উঠল, আহা, এটাই তো চাইছিলাম। চিকেন কারির রসে ডোবানো অমলেট, এমন একটা খাবার বানানোর কথা কার যে মাথায় এসেছিল কে জানে। পই ছিঁড়ে ডুবিয়ে মুখে দিলেই বুঝলাম জীবন সুন্দর। শাকশুকাও এলো, কিন্তু এখানে সেটা স্বাদ একটু আলাদা। ওটাতে যেমন রেস্টুরেন্টের কারুকাজ, এখানে ততটাই ঘরোয়া স্বাদ। এদিকে বউ তখন ইতিমধ্যে গুগল ম্যাপে ঘুরছে, আমি খাচ্ছি আর ও নাকি রুট ঠিক করছে। পাঞ্জিমের দিকে যাবো আজ। স্কুটি ভাড়া দিয়েছি, তেল আমাদের, ড্রাইভার আমি, কাজেই সিদ্ধান্ত নিয়েই নিলাম। বউকে বললাম, তুমি শুধু পেছনে বসে গুগলের দেখানো রাস্তাটা বলে দিও।
স্কুটি আরামসে ছুটিয়ে আঞ্জুনা থেকে প্রায় 40 মিনিটে পৌঁছে গেলাম পানাজি, গোয়ার রাজধানী। এই পানাজি নামটাই আবার বড় গোলমেলে। গোয়ার বাসিন্দারা বলেন পাঞ্জি, তবে ট্যুরিস্টরা বলে পাঞ্জিম। আমরা কিন্তু ঠিক করলাম এটা নাম নিয়ে মাথা ঘামানোর সময় নয়, সরাসরি ফন্টেনাসের দিকে যাই। ফন্টেনাস মানে গোয়ার সেই বিখ্যাত ল্যাটিন কোয়ার্টার, যেখানে ঢুকলেই মনে হয় ইউরোপের কোনো ছোট্ট শহরে এসে পড়েছি, যেন পুরনো দিনের পোস্টকার্ডের ছবিগুলো এক ঝটকায় জীবন্ত হয়ে উঠেছে। বাড়িগুলো সব নানা রঙে রাঙানো, কোথাও গাঢ় হলুদ, কোথাও গোলাপি, কোথাও বা টকটকে নীল, সেই সঙ্গে লোহার গ্রিল, টেরাকোটা টাইলস আর ঝুলন্ত বারান্দা। আমাদের কেমন একটা রাজকীয় অনুভূতি হলো, যেন ওই বাড়িগুলোর একটাতে থাকি আর সকালবেলা কাপ হাতে বারান্দায় বসে পর্তুগিজ নাবিকদের মতো দৃষ্টি মেলে সমুদ্রের দিকে তাকিয়ে থাকি। কিন্তু স্বপ্নে ডুবে থাকার সময় কই, হাঁটতে হাঁটতে দেখি চারপাশে পর্যটকদের ছবির জন্য হুড়ুড়ি লেগে গেছে। একদিকে একদল ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছে, তো আরেকদিকে কেউ রিলস বানাচ্ছে। গলির একদিকে বড় বড় লেখা, এখানে ছবি তোলা নিষেধ। বুঝলাম এই রঙিন বাড়িগুলো শুধু দেখার জন্য নয়, এখানে মানুষজন থাকে, এদের একটু শান্তির দরকার। ভাবলাম ঠিকই তো, অন্যের দরজার সামনে দাঁড়িয়ে একগাদা ছবি তুলে লাভ কি। পানাজির এই ফন্টেনাসে হাঁটতে হাঁটতে মনে হলো গোয়ার আসল রং এখানেই লুকিয়ে আছে। শুধু সমুদ্র আর বিচ পার্টি নয়, গোয়া মানে তার রঙিন অতীত। তাই ঠিক করলাম গোয়া ঘুরতে এসে ফন্টেনাস না দেখা মানে পুরো গল্পটাই জানা হলো না। ফন্টেইনাসের গলিতে ঘুরতে ঘুরতে আমরা এসে পড়লাম একটা পুরনো বেকারি, বলতে গেলে গোয়ার সবচেয়ে পুরনো পর্তুগিজ বেকারিগুলোর মধ্যে একটি, কফেতেরিয়া ত্রায়ো দে জানেইরো, যেটার মানে করলে দাঁড়ায় 31 জানুয়ারির কনফেকশনারিজের দোকান। একদম পাড়ার মধ্যে বেকারিটি, বাইরে থেকে দেখে মনে হবে কোনো ডিজনি মুভির সেটে চলে এসেছি। ফেয়ারি টেলের মতো করে সাজানো, ইনস্টাউট বা অ্যাস্থেটিক যা বললে মানায়। মানে আমাদের পছন্দের সব খাবারগুলো এক জায়গায় সাজানো, নানা রকমের অথেন্টিক গোয়ান ট্র্যাডিশনাল সুইটস, ব্রেড, প্যাটিস, কি নেই ভিতরে। আর ভিতরের ডেকোরেশনটাও কোনো অংশে কম যায় না। বাইরে বসার জায়গাটা লোভনীয় হলেও এই ভর দুপুরে গরমে যেহেতু ভিতরে এসি আছে, তাই ভিতরটাই বেছে নিলাম আমরা। তো আমরা অর্ডার করেছিলাম গোয়ার অথেন্টিক সুইটস, যখন খাবো এসেছি বেবিঙ্কা, সাথে নিয়েছিলাম রাম বলস, সুইস রোল, আর একটা লাইম কেক, বলতে গেলে তার নাম ছিল বলো ডা লারানজা। আমার উচ্চারণ ভুল হতে পারে। বেবিঙ্কাটা খাওয়ার ইচ্ছা প্রথম থেকেই ছিল, গোয়ার ট্র্যাডিশনাল সুইটসগুলোর মধ্যে একটা।
বেকারিটাতে আমাদের পছন্দের জিনিসগুলো থাকলেও বেশি কিছু খেতে পারিনি, কারণ লাঞ্চের জন্য পেটে জায়গা রাখতে হতো। গোয়াতে বেড়াতে এসে লাঞ্চে যদি ফিশ থালি আর ঠান্ডা বিয়ার আপনি না খান তাহলে কিন্তু পাপ হবে। আর পানজিতে এসছি আমরা, জিমখানাতে রিটস ক্লাসিকে ফিশ থালি খাবো না তাই এরপর সোজা চলে এলাম রিটস ক্লাসিক জিমখানা আর অর্ডার করে দিলাম আমাদের বহু প্রতীক্ষিত গোয়ান ফিশ থালি। মাত্র 314 টাকায় এত কিছু আইটেম আর এত সুস্বাদু। গোয়াতে এসে বিশেষ করে পানজির কাছে জিমখানায় রিটস ক্লাসিকের এই থালি যদি না খান তাহলে কিন্তু গোয়ার একটা বড় জিনিস মিস করবেন। শুধু জিমখানা নয়, আরও বেশ কয়েকটা আউটলেট আছে এদের রিটস ক্লাসিকে, আর যথেষ্ট নাম করা এদের এই থালি। আমরা এসি সিটিংয়েই বসেছিলাম, বাইরে সুইমিং পুলের ধারেও বসার জায়গা রয়েছে, আর নদীর ধারে মানে ব্যাক ওয়াটারের ধারে ওখানে কিন্তু থালি সার্ভ করা হয় না। লাঞ্চ সেরে ওখান থেকে আবার ছুটলাম আঞ্জুনার দিকে। ওখানে চাপোরা ব্যাক ওয়াটারে সানসেট টাইমে কায়াকিং করার ইচ্ছা হয়েছিল বউয়ের, যদি সেটা হয়নি, কিন্তু ব্যাক ওয়াটারের ধারে দারুণ এক রাস্টিক বারের সন্ধান পেয়েছি। আঞ্জুনা বা চাপোরার আশেপাশে থাকলে এই মটো ক্যাফেটা ট্রাই করতে ভুলবেন না। সানসেট কায়াকিং করতে পারিনি তো কি হয়েছে, কালকের দিনটা হাতে আছে, কাল সকালে চেষ্টা করে দেখে যাব। আপাতত খুঁজে পেলাম ব্যাক ওয়াটার লেকের ধারে দারুণ একটা ক্যাফে নতুন খুলেছে, ক্যাফের নাম সোয়া ক্যাফে। আরও কিছু ঝাঁ চকচকে বার ক্যাফে রয়েছে আশেপাশে, তবে এটা ছিল একদম নিরিবিলি। সমুদ্র হোক বা ব্যাক ওয়াটার, গোয়াতে জলের ধারে বসে সানসেট দেখার মজাটাই কিন্তু আলাদা। আপাতত সানসেটটা দেখতে দেখতেই ভ্লগটা শেষ করি, আর একটা নতুন ভ্লগে দেখা হবে।